আসসালামু আলাইকুম। বিডিভিসি ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি। আমি শরফিতিবা। ইসরায়েলি সামরিক বাহিনীর এক সংবাদ সম্মেলন ঘিরে তৈরি হয়েছে ধূম্রজাল। মনে হয়েছে সংবাদ সম্মেলনটি যেন অনেকটাই পাতানো। সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এমনকি জেনারেল স্টাফ সদস্যদের আড়ালে রেখে সংবাদ সম্মেলনে দেয়া বিজ্ঞপ্তিটি সবগুলো বার্তা সংস্থায় পাঠিয়ে দেওয়া হয়। এর কারণ জেনারেলরা এদিন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হয়েছিলেন। এদিকে ইসরায়েলি সেনারা গাজায় নজিরবিহীন প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েছে। উত্তর গাজাকে বারবার হামাস মুক্ত ঘোষণা দেওয়ার পরও সেখানে হামাস বারবার ফিরে আসছে। এই পরিস্থিতির ভেতর ইসরায়েলি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নেতানিয়াহু প্রশাসনের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ইসরায়েল দাবি করছে গত 7 মাসে হামাসের সামরিক কাঠামো তছনছ করে দেওয়া হয়েছে। এরপরও হামাস কিভাবে বারবার সক্রিয় হচ্ছে তা নিয়ে উদ্বেগ বেড়েছে ইসরায়েলি নীতি নির্ধারকদের মাঝে। উত্তর গাজার জাবালিয়া এলাকাটি হামাস মুক্ত হওয়ার পর সেখান থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়, কিন্তু জাবালিয়ায় আবারও হামাস ফিরে এসেছে। ইসরায়েলি সেনা ও স্থাপনায় হামলা চলছে নিয়মিত। বাধ্য হয়ে দ্বিতীয়বারের মতো সেনা মোতায়েন করতে হয়েছে জাবালিয়ায়। উত্তর গাজার জাইতুন এলাকায় ইসরায়েলের আরও অবস্থা শোচনীয়। সেখানে তৃতীয়বারের মতো ইসরায়েলি সেনাদের পাঠানো হয়েছে। আগে 2 দফায় ইসরায়েলি সেনারা সেখানে গিয়ে অভিযান পরিচালনা করে হামাসকে পরাজিত করার দমভুক্তি করে ফিরে এসেছে। প্রতিবারই হামাস যেন ফিরেছে আগের চেয়েও শক্তিশালী হয়ে। ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষোভ তাই বাড়ছে নেতানিয়াহুর বিরুদ্ধে। তাদের দাবি, গাজায় হামাসকে বেকায়দায় ফেলার পর তারা বিকল্প একটি ফোর্সকে একদিন পরপর এসব এলাকায় নিয়ন্ত্রণ ও তদারকির প্রস্তাব করেছিলেন, কিন্তু নেতানিয়াহু সেই প্রস্তাবে সায় দেননি, আর হামাসের সুযোগটাকে নিয়েছে বলে মনে করেন সেই সেনা কর্মকর্তারা। নেতানিয়াহুকে নিয়ে ইসরায়েলি জেনারেলদের অসন্তোষ এবারই প্রথম নয়। গাজায় গত 24 অক্টোবর যখন স্থল অভিযান শুরু হয়, তখনও ইসরায়েলি সেনাদেরকে কোনো ধরনের বাড়তি কৌশল বা বিকল্প সমাধান না দিয়েই গাজার ভেতরে পাঠিয়ে দেওয়া হয়। এতে করে সেনারা যেমন বিপদে পড়ে, তেমনি তাদের মধ্যে সমন্বয়ের অভাবও দেখা দেয়। তখন থেকেই জেনারেলরা নেতানিয়াহুর প্রশাসনের ওপর ক্ষুব্ধ। এবার জেনারেলরা যেভাবে প্রকাশ্যে মুখ খুলেছেন, এর আগে এমনটা হয়নি। এতদিন তারা অফ দ্য রেকর্ড নেতানিয়াহুকে নিয়ে মন্তব্য করতেন। এবার যেভাবে তারা সংবাদ সম্মেলনেই প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন, তা একদমই নজিরবিহীন। নেতানিয়াহুর অবশ্য এ বিষয়ে তেমন কোনো অভিযোগ করার সুযোগ নেই, কারণ এবারের গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই নেতানিয়াহু একপেশেভাবে সামরিক বাহিনীর জেনারেল ও গোয়েন্দা সংস্থার প্রধানদের সমালোচনা করেছেন। নেতানিয়াহু দাবি করেছিলেন তাকে গোয়েন্দা সংস্থা ও সামরিক কর্মকর্তারা মিসগাইড করেছিলেন। তাকে হামাসের ব্যাপারে দেওয়া হয়েছিল ভুল তথ্য। এ কারণেই হামাসের 7 অক্টোবরের আক্রমণে তার প্রশাসন যত বেশি না বিপদে পড়েছে, তার চেয়েও বেশি বিব্রত ও বিস্মিত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা তখনও নিজেদের অবস্থান খোলাসা করতে পারত, কিন্তু তারা সেখানে না গিয়ে যুদ্ধে মনোনিবেশ করে। সব ধরনের মতপার্থক্য ভুলে নেতানিয়াহুর নির্দেশনা অনুসরণ করে। কিন্তু নেতানিয়াহুর সমস্যা শুধু অভিযোগ করার মধ্যে সীমাবদ্ধ নয়। নেতানিয়াহুর আরও বড় সংকট হলো তিনি কর্তৃত্বপরায়ণ শাসক। তিনি কারো কথা বা উপদেশ আমলে না নিয়ে নিজের মতো করে সিদ্ধান্ত নেন। গাজায় যুদ্ধ পরবর্তী কৌশল কিংবা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়েও নেতানিয়াহুর সাথে সামরিক বাহিনীর দেখা দিয়েছে বিরোধ। নেতানিয়াহু তার রাজনৈতিক অভিলাষকে গুরুত্ব দিতে গিয়ে সেনাবাহিনীকে ঝুঁকির মধ্যে ফেলেছেন বলেও অনেকের অভিযোগ। কাতারের মধ্যস্থতায় বেশ কয়েকবার যুদ্ধবিরতির প্রস্তাব শেষ পর্যায়ে এসেও আবার বাতিল হয়ে যায়। নেতানিয়াহু অনেক ক্ষেত্রে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাশ কাটিয়ে তার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেন। নেতানিয়াহুর এরকম আগ্রাসী নীতির কারণে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের সুযোগ তৈরি হয়েছে, জানিয়েও ইসরায়েলি প্রশাসনে ও সামরিক বাহিনীতে রয়েছে ক্ষোভ। নেতানিয়াহুর বিরুদ্ধে সামরিক বাহিনীর কর্তা ব্যক্তিরা সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে পাল্টা ব্রিফিং দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন নেতানিয়াহু।
ব্রিফিং থেকে সিনিয়র সাংবাদিকদের জন্য পরিশীলিত কিছু বার্তা পাঠিয়ে দেওয়া হয়। সাংবাদিকদের জানানো হয় সিনিয়র রাজনৈতিক কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্রিফিংটি দেওয়া হয়েছে। এতে খোলাসা করে বলা হয়, সামরিক বাহিনী একদিন পরপর বিকল্প বাহিনী মোতায়েনের যে প্রস্তাব করেছিল তা অনুমোদন করা হয়নি, কারণ প্রস্তাবটি একদমই বাস্তবতা বিবর্জিত। দাবি করা হয় হামাসের এখনও যথেষ্ট সামরিক সক্ষমতা রয়েছে, তাই হামাসকে সামরিকভাবে পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত সেখানে বিকল্প কোনো ফোর্স পাঠানো যাবে না। হামাসের বর্তমান সক্ষমতা অটুট থাকা অবস্থায় বিকল্প ফোর্স মোতায়েনের অর্থই হল তাদেরকে নিশ্চিত বিপদের মুখে ঠেলে দেওয়া। নেতানিয়াহুর ব্রিফিংয়ের দ্বিতীয় অংশটি ছিল বেশ আক্রমণাত্মক, এমনকি যিনি এটি পাঠ করেছেন তার মুখও বিবৃতিটি পড়ার সময় অস্থিরতায় ভোগেন। এই মুখপাত্র অনেকটা অনিচ্ছা নিয়েই বলেন, যদি চিফ অফ স্টাফ জেনারেল হারজেল হালিভি হামাসকে ধ্বংস করার জন্য এখনও প্রস্তুত না হয়ে থাকেন, তাহলে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। এমন কাউকে দায়িত্ব দেওয়া উচিত যারা তার ধারণার কাছে বন্দী নয়। ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ কিভাবে পরিচালনা করা যায় তা নিয়ে সবসময় বিতর্ক হতে পারে, তাতে কোনো অস্বাভাবিকতা নেই। এছাড়া রাজনৈতিক প্রশাসন ও সামরিক বাহিনী উভয়েরই যার যার অবস্থান থেকে যুক্তিও আছে। আইডিএফ দাবি করে তারা তাদের চূড়ান্ত চেষ্টা চালিয়েছে, কিন্তু নেতানিয়াহু ফলো আপে আগ্রহী না হওয়ায় সব অর্জন ভেস্তে গেছে। অন্যদিকে নেতানিয়াহু এবং তার সমর্থকেরা নিজেদের অবস্থান সমর্থন করে বলেছেন, গাজায় হামাসের বিকল্প কোনো ফোর্সকে সংগঠিত করার চেষ্টা অর্থহীন। বিশেষ করে যতক্ষণ না হামাস সামরিক শক্তি হিসেবে পুরোপুরি ধ্বংস না হয়, ততক্ষণ এই চেষ্টা করার কোনো যুক্তি নেই। নেতানিয়াহু এরই মধ্যে নিশ্চিত করেছেন, কেবলমাত্র গাজার কিছু অংশ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কোনো বিকল্প ফোর্সকে তৈরি করা হয়নি। কিন্তু বাস্তবতা ইসরায়েলের জন্য প্রতিনিয়তই কঠিন হয়ে যাচ্ছে। যুদ্ধ এরই মধ্যে ৮ম মাসে গড়িয়েছে, কিন্তু গাজার নিয়ন্ত্রণ নিয়ে এখন পর্যন্ত নেতানিয়াহু কারোর সাথেই কোনো আলোচনা করেননি। সম্ভাব্য নীতি নির্ধারকদেরকেও তিনি ন্যূনতম সম্মান করেননি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ইসরায়েলপন্থী আরব রাষ্ট্র বা পশ্চিমা মিত্র সবাইকে তিনি এড়িয়ে গেছেন। এড়িয়ে যাওয়ার কারণ অবশ্য রাজনৈতিক। নেতানিয়াহু তার ক্ষমতাসীন জোটে থাকা অতি ডানপন্থী দলগুলোর সমর্থন হারানোর ভয়ে আছেন। গাজার নিয়ন্ত্রণ নিয়ে কোনো পদক্ষেপ নিলে এই দলগুলো সমর্থন তুলে নিতে পারে। ইতিমধ্যে প্রমাণ হয়েছে, নেতানিয়াহুর কাছে গাজার নিয়ন্ত্রণ নেওয়া বা বন্দী মুক্তি করার চেয়ে বরং ক্ষমতার মসনদে থাকা বেশি গুরুত্বপূর্ণ। সামরিক বাহিনীর জেনারেলরা যুদ্ধের শুরু থেকেই নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভাকে গাজা যুদ্ধের সম্ভাব্য সামরিক কৌশল সম্পর্কে আপডেট রাখার চেষ্টা করেছেন। এরপরও সামরিক কর্মকর্তাদের পরিহাসের পাত্র হতে হয়েছে। এমনকি চিফ অফ জেনারেল স্টাফ যখন নিজস্ব কৌশল প্রণয়নে একটি টিম গঠনের প্রস্তাব দিয়েছিলেন, তাও অত্যন্ত উপহাসের সাথে খারিজ করে দেওয়া হয়। বাধ্য হয়ে চিফ অফ জেনারেল স্টাফকে ভিন্ন টিম গঠনের পথে হাঁটতে হয়। সুনির্দিষ্ট কোনো ভবিষ্যৎ পরিকল্পনা না করেই রাজনৈতিক প্রশাসন ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া ভীষণগুলোকে গাজায় পাঠিয়ে দেয়। গাজার ২০ লাখ মানুষকে উপড়ে ফেলার জন্য সামরিক বাহিনীকে চাপ দেওয়া হয়। নেতানিয়াহু নিজে সেই নৃশংস পরিকল্পনার স্বাক্ষরও করেছিলেন। তারা জানতেন, গাজার পক্ষে যেভাবে কেউই এসে দাঁড়াবে না, এরপরও তারা নিরীহ মানুষের উপর সর্বোচ্চ চড়াও হতে কার্পণ্য করেননি। গাজাবাসীর বেঁচে থাকা রসদ, খাবার, ঔষধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। গাজা যুদ্ধ বা স্থল অভিযান নিয়ে প্রথম থেকে জেনারেলদের সাথে নেতানিয়াহুর বিরোধ ছিল। সামরিক বাহিনীর পক্ষে নেতানিয়াহুকে অভিযুক্ত করার অনেক সুযোগ আছে, তবে তাদেরও এই অভিযোগের কিছু দায় কাঁধে তুলে নিতে হবে। গাজা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য একদিন পর পর বাহিনী মোতায়েন সংক্রান্ত যে ধারণা নিয়ে সামরিক বাহিনীর সাথে নেতানিয়াহুর দ্বন্দ্ব তৈরি হয়, ইসরায়েলের জন্য এটি খুবই জরুরি বিতর্ক। কিন্তু ইসরায়েলের জন্য শুধুই আফসোস, কেননা যৌক্তিক এই বিতর্ক করার মতো পরিস্থিতি তৈরি হতেও ৭ মাসের বেশি সময় লেগে গেছে। এর মধ্যে হামাস আরও শক্তি নিয়ে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।